আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এইচএসসি ফিজিক্সের একদম বেসিক একটা অধ্যায় ভেক্টর এর পর্ব 5-এ। আশা করি তোমরা বিগত 4টা পর্ব করেছো। গত পর্বে মানে 4 নাম্বার পর্বে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয়ের সূত্র শিখেছি। কোন সূত্রের মাধ্যমে? সামান্তরিকের সূত্রের মাধ্যমে আমরা লব্ধির মান এবং লব্ধির দিক বের করা শিখছি, তাই না? আজকের ক্লাসে এই লব্ধির মান এবং দিকের যে সূত্র শিখলাম সেই সূত্রের অ্যাপ্লিকেশন দেখব আমরা, মানে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো সবাই একটু অবশ্যই বন্ধুদেরকে জানিয়ে দিবা ক্লাসগুলো হচ্ছে। এই ক্লাসগুলো আমাদের ফিজিক্স ভাইয়া চ্যানেলের প্লেলিস্টে সাজানো আকারে পেয়ে যাবা। তোমরা যদি এই ক্লাসগুলো বুঝতে পারো, যেহেতু এই ক্লাসটা হচ্ছে আমাদের সাইকেল 1-এর ক্লাস, এটা কিন্তু আমাদের সাইকেল 1-এর ক্লাস। সাইকেল 1-এর ভেক্টর অধ্যায়টা সবার জন্য ফ্রিতে পড়াচ্ছি। তো সাইকেল 1-এ আমাদের আরো বড় বড় 4টা অধ্যায় আছে: ভৌতজগৎ, পরিমাপ, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, মহাকর্ষ, বিকর্ষ। তোমার যদি ভেক্টরের ক্লাস ভালো লেগে থাকে, তোমার যদি ভেক্টরের ক্লাস বোধগম্য হয়, তাহলে তুমি তোমার ফিজিক্সের জার্নিটা আমার সাথে শুরু করতে পারো সাইকেল 1-এ। সাইকেল 1-এ ইনশাল্লাহ ভেক্টরের পর আমরা গতি পড়াবো, এরপর নিউটনীয় বলবিদ্যা, মহাকর্ষ, সবগুলো অধ্যায় আমরা একদম 0 থেকে অ্যাডমিশনের জন্য যা দরকার সব পড়ানো হবে। সো সাইকেল 1-এ দ্রুত এনরোল করে ফেলিও যারা এনরোল করো নাই। ওকে, তো আমরা লব্ধি পড়িয়েছিলাম, তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। আমরা লব্ধি পড়িয়েছিলাম এই যে এখানে এইভাবে, যে একটা সামান্তরিক, লব্ধির সামান্তরিকের সূত্র অনুযায়ী পড়েছিলাম যে একটা সামান্তরিকের দুইটা বাহু যদি দুইটা ভেক্টর মিন করে, ধরো এটা একটা ভেক্টর যার মান হলো পি, মান কত? পি মান। আর এই হচ্ছে আরেকটা ভেক্টর যার মান হচ্ছে কিউ। ওকে, সো আমরা জানি দুইটা সন্নিহিত বাহু যদি সামান্তরিকের দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে এদের যে কর্ণ, সামান্তরিকের যে কর্ণ, এই যে ছেদবিন্দু দিয়ে যে অঙ্কিত কর্ণ, এটাই হবে এই পি আর কিউ এর লব্ধি। তো লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আমরা লিখতে পারবো আর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা দ্বারা বোঝাচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর। এটা দ্বারা কিন্তু নর্মাল যোগ বোঝাচ্ছে না বা বীজগাণিতিক অ্যাডিশন বোঝাচ্ছে না। এটা দ্বারা কি বোঝায়? গত ক্লাসে বলছিলাম, এটা দ্বারা বোঝায় পি একটি ভেক্টর, কিউ আরেকটি ভেক্টর, এদের লব্ধি হচ্ছে আর। এই আর এর মানও থাকবে, এই আর এর দিকও থাকবে। আর এর মান এবং দিক বের করার জন্য যেন কয়টা জিনিস দরকার? আর এর মান এবং দিক বের করার জন্য 3টা জিনিস দরকার। পি ভেক্টরের মান, এই যে পি ভেক্টর, এর মান দরকার, এই যে পি। কিউ ভেক্টরের মান দরকার, কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ। এবং পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দরকার, এই যে এই অ্যাঙ্গেলটা। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দরকার। এই 3টা জিনিস ছাড়া তুমি লব্ধির মান এবং দিক বের করতে পারবা না। অবশ্যই 3টা জিনিস দেওয়া থাকতে হবে, তাহলে এই যে লব্ধিটা, এই লব্ধির মান বের করতে পারবা, দিকও বের করতে পারবা। তোমাদেরকে শিখিয়েছিলাম এই লব্ধির মান কত হবে। লব্ধির মান হবে √অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার সবই প্লাস 2p/q cos আলফা। এটা হচ্ছে লব্ধির মান। এখন এখানে লব্ধিটাও যেহেতু একটা ভেক্টর, এই ভেক্টরের দিকও আছে। ফিজিক্সের দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল, ফিজিক্সের দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল। তাহলে আমাদের জানতে হবে এই লব্ধিটা কত অ্যাঙ্গেলে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি লব্ধিটা পি এর সাথে থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি আমাদের যে লব্ধি, এই লব্ধিটা পি এর সাথে থিটা অ্যাঙ্গেলে যায়। তাহলে এই অ্যাঙ্গেলটা কেমনে বের করে? অ্যাঙ্গেল বের করার সূত্র ছিল tan থিটা। গত ক্লাসে পড়াইছি এগুলো। tan থিটা, দেখো জিনিস আছে 3টা, পি কিউ আর আলফা। তো tan থিটা সূত্র হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এই অ্যাঙ্গেলটা, লব্ধির এই অ্যাঙ্গেলটা কার সাথে ভাইয়া? লব্ধি, এই যে লব্ধি, লব্ধির এই অ্যাঙ্গেলটা কার সাথে? পি এর সাথে। তাহলে পি নিচে সিঙ্গেল, বাকি রইল কিউ এবং আলফা। তাহলে উপরে হবে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে প্লাসের কিউ কজ আলফা। সেখান থেকে ট্যান ইনভার্স করে আমরা থিটার মানও বের করতে পারবো। এটা হচ্ছে লব্ধির মান, এই হচ্ছে লব্ধির দিক। থিটাটা হলো লব্ধির দিক আর হচ্ছে লব্ধির মান। তাহলে মান ও দিক চলে গেল, হয়ে গেল। এটা আমরা শিখছিলাম। এরপর এখানে একটা টাইটেল আছে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। এটাও আমরা গত ক্লাসে দেখাইছি, তাই না? আমি এখানে একটা বক্স করে দেখাই।
তোমাদের মনে আছে আশা করি যে লব্ধির সর্বোচ্চ মান যখন আলফা সমান 0 ডিগ্রি, মানে যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল, লব্ধির মান হয় সর্বোচ্চ। সেটা জানি কত, সেটা হচ্ছে পি প্লাস কিউ। অনেকে বলতে পারো ভাইয়া আপনি একটু আগে বললেন এটা মানে যোগ না, তাহলে এটা মানেও কি যোগ? না ভাইয়া, নট। দেখো এখানে পি এর উপর কি ভেক্টর সাইন আছে? নাই। কিউ এর উপরে কি ভেক্টর সাইন আছে? নাই। তার মানে এটা বোঝাচ্ছে মানের যোগ, এটা কিন্তু ভেক্টরের যোগ না। ভেক্টরের যোগ মানে নরমাল যোগ না, বাট মানের যোগ মানে ভাই নরমাল যোগ। এটা কোত্থেকে আসছে? যে এই সূত্র থেকে আসছে, আলফার মান 0 ডিগ্রি বসাইলেই পি প্লাস কিউ চলে আসে। কখন? যখন একই দিকে দুইটা ভেক্টর ক্রিয়াশীল। সর্বোচ্চ মান লব্ধির। এরপরে সর্বনিম্ন মান কি ছিল? যখন আলফা ছিল 180 ডিগ্রি, মানে যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, যে একটা বস্তুকে তুমি এদিকে টানতেছো আরেকজন এদিকে টানতেছে, এখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তখন আমাদের লব্ধির মানটা হয় মিনিমাম, আর লব্ধির মিনিমাম বা সর্বনিম্ন মান হচ্ছে পি মাইনাস কিউ। দেখো কিউ যদি পি এর চেয়ে বড় হয়, এই কারণে আমি এরকম ঢেউ চিহ্ন দিছি, এটা দ্বারা বোঝাচ্ছে পার্থক্য, যেটা বড় এটা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। এটা হচ্ছে লব্ধির মিনিমাম মান, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। আমরা আরেকটা মান শিখেছিলাম যে দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে থাকে, কত ডিগ্রি কোণে? দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে থাকে, এই যে এইভাবে একটা ভেক্টর, এই যে এই হাত আর একটা এই হাত, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি বসাও, cos 90 এর মান 0, 0 সাথে যাই গুণ দিবা 0। তার মানে যখন আলফা মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তখন আমাদের আর এর মান হচ্ছে √p² প্লাস q²। এই জিনিসগুলো গত ক্লাসে আমরা পড়েছিলাম। তো এই জিনিসগুলো তোমাদের মনে আছে কিনা একটু কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া আমাদের মনে আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি। তোমাদেরকে আগেই বলি এইটা মানে কিন্তু যোগ না। এটা মানে কি? এটা মানে লিখে নিতে পারো, এটা মানে বোঝাচ্ছে এই যে প্লাস চিহ্নটা দেখতেছো, প্লাসের এই পাশে কে আছে? পি ভেক্টর, ওই পাশে কে আছে? কিউ ভেক্টর। তাহলে আমরা এটা বলবো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি, ভেক্টরের লব্ধি আর ভেক্টর। এটা তখনই যোগ করতে পারবা যদি ভেক্টরটা দেয়া থাকে, বাট যদি পি এর মান দেওয়া থাকে, কিউ এর মান দেওয়া থাকে, এই যে মান দেওয়া থাকলে আর এর মান বের করার সূত্র হচ্ছে এটা, এবং আর এর দিক বের করার সূত্র হচ্ছে এটা। সো এইটুকু সবার মনে আছে? ইয়েস, এইটুকু সবার মনে আছে, সকলে বলছে মনে আছে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসে আমরা শুরু করি প্রবলেম দিয়ে, লব্ধির প্রবলেম দিয়ে। দেখো ভাইয়া প্রশ্নটা একটু পড়ো, সবাইকে আমি একটু সময় দিলাম। প্রশ্ন তুলতে হবে না, কারণ এই স্লাইডটা তোমরা এই ক্লাসের রেকর্ডের যে ভার্সনটা ইউটিউবে, সেই রেকর্ডেড ভার্সনের কমেন্টে পেয়ে যাবা, পিন কমেন্ট করা থাকবে এই স্লাইডটা। তো স্লাইড তোমার তুলতে হবে না, তুমি জাস্ট অঙ্কটা দেখো কি বলছো, অঙ্কটা পড়ো। ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটা ভেক্টর। এই তিনটা ভেক্টরের মান বলে দিয়েছে 5, 12 এবং 13। এবার দেখো এখানে একটা লিখছে এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। প্রশ্ন হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখো, এই যে এটা বলা আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। এটা মানে কি? এটা মানে কি এর মান 5, বি এর মান 12, 5 যোগ 12 এটা বোঝায় না। উপরে ভেক্টর সাইন আছে, এটা নিশ্চয়ই 5 যোগ 12 সমান সমান সি ভেক্টর, মানে 5 আর 12 কত হয়? 17। তাহলে সি ভেক্টর সমান 17। যারা এই কাম করবা তারা খাবা গোল্লা। কেন গোল্লা? কারণ এটা মানে যোগফল বুঝাচ্ছে না, উপরে ভেক্টর সাইন আছে। এটা মানে কি বোঝায়? তুমি যদি এটার দিকে তাকাও তাহলেই পাবা। দেখো এখানে বোঝাচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি আর। তাহলে তুমি সিম্পলি বলো এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে এ একটা ভেক্টর এবং বি আরেকটা ভেক্টর, এদের লব্ধি হচ্ছে সি ভেক্টর, এটাই বোঝাচ্ছে। তার মানে আমার বুঝতে হবে সি হচ্ছে এ আর বি এর লব্ধি। তাহলে এখানে কি বুঝবো? সি হচ্ছে লব্ধি
এখানে সি কি ভাইয়া, এখানে এভাবে লিখবো, এখানে এখানে সি হচ্ছে এ ভেক্টর ও এই যে প্লাসের দুই পাশে কি আছে, খুব সিম্পল, প্লাসের দুই পাশে আছে এ আর বি, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর এর লব্ধি। এখন দেখো এই লব্ধির মানটা দেওয়া আছে ভাই, এই লব্ধির মানটা দেওয়া আছে কোথায়, এই যে এখানে সি ভেক্টর যে লব্ধি, এই লব্ধির মানটা এই যে এখানে দেওয়া, হ্যাঁ সি ভেক্টরের মান দেওয়া, তাহলে লব্ধির মান দেওয়া, লব্ধির মানের সূত্রটা যেন কি ভাইয়ারা, লব্ধির মানের সূত্র কি, লব্ধির মানের সূত্র ছিল আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এখানে আর এর জায়গায় কে, এখানে আর এর জায়গায় হচ্ছে সি, সি এর মান দেওয়া আছে, সি কার কার লব্ধি, এ এবং বি এর লব্ধি, তাহলে এ এর মান কত 5, বি এর মান কত 12, তাহলে আমরা লিখতে পারি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 12, আমরা এ আর বি এর মধ্যবর্তী কোণ জানি না, ওইটাই হলো আলফা। ভাই সি এর ভ্যালুটা তুমি জানো, এখানে ভ্যালু বসিয়ে দাও, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 13, সেবার স্কোয়ার করে 13কে স্কোয়ার করে দাও, এই পাশে রুট উঠে যাবে, 25 আর 144 হয় 169, 169 প্লাস 5 দুগুণে 10, 5 12 60, 60 কস আলফা। 13 স্কোয়ার করলে কত হয় ভাইয়া, 0 0, এখানে আলফার মান আসবে, ক্যালকুলেট করে দেখো, এখানে আলফার মান আসবে 90 ডিগ্রি, এবং এই আলফাটাই হচ্ছে, এই যে ক্যালকুলেট করে দেখো যে 13 স্কোয়ার থেকে 169 এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে 0 হয়ে গেল, 0কে 60 দ্বারা ভাগ দিলে 0, তাহলে কজ আলফা সমান যদি 0 হয়, কজ কত ডিগ্রির মান 0, কজ 90 ডিগ্রির মান 0, তাহলে আলফা আসবে 90 ডিগ্রি। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? প্রথমত আমার এই লাইন থেকে বুঝতে হবে এখানে সি হচ্ছে লব্ধি, কার কার লব্ধি, এ এবং বি এর লব্ধি, এই লাইনটা দ্বারা এটাই বুঝতে হবে। এবার লব্ধির মান দেওয়া আছে কত 13, এ এবং বি এর মান দেওয়া আছে 5 আর 12। ভাইয়া তোমাদেরকে আমি বলছিলাম বারবার, লব্ধি বের করার জন্য তিনটা জিনিস লাগে, পি কিউ আলফা, লব্ধি বের করার জন্য এই তিনটা জিনিস লাগে। এবার আমাদেরকে আর কি প্রশ্নে আলফাটা বের করতে বলছে, প্রশ্নে আমাদেরকে বের করতে বলছে আলফা কত দিয়ে দিছে আর, টোটাল এই চারটা জিনিসের মধ্যে কম্বিনেশন লব্ধি বের করার জন্য, মানে আর বের করার জন্য পি কিউ আলফা লাগে, বাট এবার পি কিউ আর দিয়ে দিছে, যে পি কিউ আর দিয়ে দিছে, আলফাটা বের করছি, আর কিছুই না। যে লব্ধির মান এখানে 13, আলাদা আলাদা ভেক্টর গুলোর মান হচ্ছে 5 আর 12, তাহলে আলফা কত 90 ডিগ্রি। বাচ্চাদের প্রশ্ন তাই না, 5 12 60, 60 দুগুণে 120, হ্যাঁ এটা 120 হবে, ভুলে লিখে ফেলছি 60, সমস্যা নাই, আলফা যতই আসুক আমাদের আলফার মান আসবে 90 ডিগ্রি, আলফার মান আসবে 90 ডিগ্রি, যে এই কোণে এ আর বি এর মধ্যবর্তী, এই কোণটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। এবার এই প্রশ্নটা কি আমি আরো সহজে সমাধান করতে পারতাম, এটাই সবচেয়ে সহজ আসলে আমার কাছে মনে হয়, বাট আমরা আরো সহজে মানে খুব শর্টকাটেও এটা সমাধান করতে পারতাম। দেখো আমাদের সমাধানের আরেকটা নিয়ম আমি দেখাই দিই, সেটা হচ্ছে দেখো ভাইয়া 5 12 13 এই মানগুলো কেমন মান, পিথাগোরাসীয় মান, তাই না? যে আমরা যদি আর সমকোণী ত্রিভুজ অঙ্কন করি 5 12 13, এই ত্রিভুজের তিনটা বাহু যদি বলি, এই বাহুটা মনে করো 5, এই বাহুটা হচ্ছে 12, তাহলে অতিভুজ হচ্ছে 13, এটা তো বলাই যায় না? এই মানগুলা পিথাগোরাসীয় মান, 5 12 13, তারপর হচ্ছে আর কি কি জানি আছে তাই না, 2 স্কোয়ার 3 স্কোয়ার, না এটা না, ওকে 5 12 13 হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লেখা যায়, এটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, তাই না? খেয়াল করো আমার কাছে বলছে এই যে 13 মানে সি ভেক্টর হচ্ছে লব্ধি, তার মানে এই যে সি ভেক্টর, এই যে 13, এই যে এটা হচ্ছে সি ভেক্টর, এটা লব্ধি, তাহলে বাকি দুইটা ভেক্টর কারা, এটা একটা ভেক্টর এ ভেক্টর এবং এটা আরেকটা ভেক্টর বি ভেক্টর।
খেয়াল করে দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত। এখানে মধ্যবর্তী কোণ পাওয়া যায় পায়ে পা মিলালে। তাহলে এই এ ভেক্টরটাকে ধরে এই পাশে নিয়ে আসলাম, পায়ে পা মিলছে, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। এটা এখান থেকেও বোঝা যাচ্ছে। যখন পিথাগোরাসীয় মান দিয়ে দিছে, তাহলে এরা মিলে এই মানগুলো দিয়ে গঠিত হবে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজটা এখানে বলে দিছে, অতিভুজটা হচ্ছে এখানে লব্ধি। তাহলে বাকি দুইটা বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। শেষ। এইভাবেও করা যায়। ওকে, সো এইভাবে করা যায়। আমরা কি এটা পারবো? জাস্ট এখানে ফোকাস করতে হবে এই লাইনটা, যে সি হচ্ছে এ আর বি এর লব্ধি। তাহলে সি এর মান দেওয়া আছে, এ আর বি এর মান দেওয়া আছে, মান বের করতে হবে অনলি আলফা। শেষ। হ্যাঁ, এই যে মফিজ বাবু লিখে দিতে 3 4 5, এগুলো কিভাবে পিথাগোরাসীয় মান। এরকম মান দেওয়া থাকলে আমরা সমকোণী ত্রিভুজ এঁকে দিব। সি হচ্ছে লব্ধি, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। পরের কোশ্চেনে যাই। এটা তো গত ক্লাসে আমরা করাইছি। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা খুবই জোস, ইসাক স্যারের বইয়ে আছে প্রশ্নটা, একটু খেয়াল করি। কোন বিন্দুতে থিটা কোণে ক্রিয়ারত পি ও কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর। থিটা কোণে ক্রিয়ারত দুইটা ভেক্টর পি আর কিউ, এদের লব্ধি কত? আর। কথাটা শুনো তো, লব্ধি হচ্ছে আর। এবার বলছে কিউ এর মান দ্বিগুণ করা হলে লব্ধির মান দ্বিগুণ হয়। আচ্ছা, প্রথম লাইনটা থেকে বুঝি। আমি ধরে নিচ্ছি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। আমি এটা ধরে নিচ্ছি। অঙ্কটা কপি করে নিই, অঙ্কটা যেহেতু একটু বড় হতে যাচ্ছে কপি করে নিই। আমি ধরে নিচ্ছি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। এই যে ধরি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের, পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এটা ধরলাম। এবার বলছে পি আর কিউ এর লব্ধি আর। তাহলে এখান থেকে আমি লব্ধির মান বের করার একটা সূত্র পাই। লব্ধির মান কিভাবে হবে? লব্ধির মান হবে আর সমান রুট ওভার অফ পি স্কয়ার, এখানে কিন্তু মান, এখানে কোনো ভেক্টর সাইন দিব না, প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে লব্ধির মান, তাই না? প্রথম লাইনটা থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত আমি এই লাইনটারই খালি লিখলাম যে লব্ধির মান হবে এইটা। সুতরাং এটা যদি আমি স্কয়ার করে রুটটা উঠায় দেই, তাহলে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটারে দিলাম সমীকরণ 1। এই পর্যন্ত। এরপরে স্টেপ বাই স্টেপ দেখো কি বলছে। কিউ ভেক্টর এর মান, কথাটা বুঝো, কি চেঞ্জ করতেছো? মান। কিউ ভেক্টরের মান দ্বিগুণ করা হলে লব্ধির মান দ্বিগুণ হয়। তাহলে আমরা কি করব? যে কিউ ভেক্টরটার মান কত? কিউ ভেক্টরের মান কত ছিল? কিউ ছিল। এটার মানকে যদি আমি ডাবল করি, তাহলে লব্ধির মানও ডাবল হবে। তাহলে শর্ত মতে এইভাবে লিখি, শর্ত মতে লব্ধির মান কত গুণ হবে? ডাবল হবে। মানে আর হয়ে যাবে 2r, এই আর এর জায়গায় হয়ে যাবে 2r, এটা হবে স্কয়ার, তাই না? আর স্কয়ার সমান পি কে চেঞ্জ করছো না, পি এর কোনো পরিবর্তনের কথা বলা হয় নাই। কিউ কত করছো? দ্বিগুণ করছো, কিউ এর মানকে দ্বিগুণ করছো। এখানে কিউ ছিল, এটা হয়ে যাবে 2q, কিউ এর মানকে দ্বিগুণ করছো, লব্ধি কত হয়ে গেছে? দ্বিগুণ। দেখো 2, পি কে চেঞ্জ করো নাই, কিউ কে তুমি ডাবল করছো, মানে 2q। আর আলফার কোনো চেঞ্জ হয়েছে না, দিকেরও কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু আর এর হোল স্কয়ার করলে 4r স্কয়ার, এটা হবে পি স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস 2 দুগুণে 4pq cos আলফা। সমীকরণ দিলাম আমি 2। ওকে, আমরা জাস্ট কিউ এর মানটা ডাবল করেছি, লব্ধির মানটা ডাবল হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত শেষ। এরপরে এখানে আবার কি বলছে? লাস্ট লাইনটা কি বলছে? লাস্ট লাইনটা অনেক জোস, অনেক গুরুত্বপূর্ণ। লাস্ট লাইনে বলছে, দেখি আমরা, ওকে, লাস্ট লাইনে বলছে কিউ এর দিক উল্টো দিকে হলেও লব্ধির মান দ্বিগুণ হয়। এই যে এইটুকু দেখো, এখান থেকে এই পর্যন্ত কিউ এর দিক এখন উল্টায় দিব, কিউ এর দিক উল্টায় দিব, তাইলেও লব্ধির মান কয় গুণ হবে? দ্বিগুণ হবে।
ধরো শুরুতে যে এখানে দেখাও, ধরো শুরুতে পি ভেক্টর এটা ছিল, কিউ ভেক্টর ছিল এটা ধরো, এবং মধ্যবর্তী কোণ কত ছিল আলফা, ধরে নিছি আমরা আলফা। এবার বলছে কিউ এর দিক উল্টা দিকে হলেও লব্ধির মান দ্বিগুণ হয়। মানে পরবর্তী শর্ত, মানে দ্বিতীয় শর্তে কিউ এর মান চেঞ্জ করছো না, দ্বিতীয় শর্তে দিক চেঞ্জ করছো, লব্ধির মান কয় গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে লব্ধি হবে আর এর জায়গায় হবে 2r, এই যে লব্ধির উপরে কি আছে স্কয়ার সমান পি স্কয়ার, পি এর মান তো চেঞ্জ করো নাই। তারপরে কিউ এর কি মান চেঞ্জ করতো ভাই? না, যে লাস্ট শর্তে কিউ এর মানও চেঞ্জ হয় নাই, তার মানে কিউ কিউ এর মতোই 2pq cos আলফা, এই পর্যন্তই না। এখানে একটা ঘাবলা আছে, ঘাবলাটা কি? লাস্ট শর্তে তুমি কিউ এর মানের কোনো পরিবর্তন করো নাই, তাহলে মান একই থাকবে। কিন্তু অনেকে ভাবে উল্টাইলে তো ভাই মান নেগেটিভ হয়ে যায়, এটা কিন্তু ভুয়া কথা। তোমাদেরকে প্রথম ক্লাসেই বলেছি একটা ভেক্টরকে যদি উল্টিয়ে দাও তার মানের কোনো পরিবর্তন হবে না। একটা ভেক্টরকে উল্টায় দিলে তার মানের কোনো পরিবর্তন হবে না। ভেক্টর ধরো এই বরাবর আছে, এটার মান হচ্ছে 5, এটার যদি উল্টায় দাও, যেভাবে উল্টায় দাও এটার মান -5, যে লিখবা সে বলদ। কারণ প্রথম ক্লাসে আমি বলছি ভেক্টর উল্টাইলে তার মানের কোনো পরিবর্তন হয় না। বিপরীত ভেক্টর মান সমান দিক বিপরীত, মনে করে দেখো এটা পি ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর, এই কোনটা ছিল আলফা, এটার মান যা, কিউ ভেক্টরকে যদি উল্টিয়ে দাও, এই যে কিউ ভেক্টরটাকে যদি আমি এভাবে উল্টায় দিই, সিম্পলি উল্টায় দিলাম, এটা মাইনাস কিউ ভেক্টর, যেটার মান এখানে যা ছিল মান যদি 5 থাকে এখানেও মান 5ই থাকবে, মান 5ই থাকবে। তৃতীয় শর্তে আমরা কিউ এর দিক উল্টা করে দিছি, তাহলে মান কি চেঞ্জ হবে? না। তাহলে এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই। তো এই যে আলফাতে এসে চেঞ্জ হবে। তোমরাই বলো এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ছিল? আলফা। বাট এখন পি আর মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কি আলফা থাকবে ভাইয়া? যখন তুমি দিক উল্টায় দিছো, কিউ এর দিক উল্টায় দিছো, মনে রাখবা দিক উল্টায় দিলে মানের চেঞ্জ হয় না, অনলি আলফা চেঞ্জ হয়। দিক উল্টিয়ে দিলে মানের চেঞ্জ হয় না, অনলি আলফা চেঞ্জ হয়। যে অনেকে লিখছে প্লাস থেকে মাইনাস, এই যে ভুল কথা লিখতেছো, যে মান একই থাকবে, জাস্ট দিকটা চেঞ্জ হচ্ছে। দিক চেঞ্জ হওয়ার কারণে এই যে কিউ ভেক্টরটা এই বরাবর ছিল, হয়ে গেছে এই বরাবর মাইনাস কিউ। তাহলে এই মধ্যবর্তী কোণটা কত বলো এখন? তাহলে এখন যে এখানে মধ্যবর্তী কোণ বসাবো সেটা কত? আলফা হবে। এখন কি আলফা বসাইলে পাপ হবে না? তাহলে এখন কোন কোণটা বসাইতে হবে বলো? এখন বসাইতে হবে পি আর মাইনাস কিউ এর কোণ, পি আর মাইনাস কিউ ভেক্টরের কোণ কত ভাইয়া? কোণটা কত বলো? আগে যদি আলফা থাকতো তাহলে এখন কত বলো? অ্যাঙ্গেলটা বলো এখন কত হবে? এই যে আবির মিয়া বুঝে গেছে কাজটা, এখন হবে 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা, শেষ। আগে ছিল আলফা, বাট এখন তো ভাইয়া লব্ধিটা কার কার? কিউ কে উল্টায় দিয়া, তাহলে এই যে কিউ ছিল উল্টায় দিলাম, তাহলে পি আর উল্টা কিউ, পি আর উল্টা কিউ, বাউ কিউ না কিন্তু, পি আর উল্টা কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু 180 মাইনাস আলফা। এটাই, এখানেই পোলাপাইন ম্যাক্সিমাম ভুল করে। সো পোলাপাইন মাথায় ভালো মতো ঢুকায় নাও যে ভেক্টরকে উল্টাইলে তার মানের কোনো পরিবর্তন হয় না, এই কারণে মান এখানে মাইনাস হয় না, এই যে মান মাইনাস হয় নাই, কিন্তু যেহেতু দিক চেঞ্জ হয়ে যায় তাহলে আলফা চেঞ্জ হয়ে যাবে, আলফা যা ছিল ওইটা হয়ে যাবে 180 মাইনাস আলফা, শেষ। তাহলে এবার দেখি তো কি লেখা যায় এটারে ভাই। cos 180 মাইনাস আলফা মানে কি? অল সাইন tan cos, cos 180 মাইনাস আলফা, তাহলে cos cosই থাকলো, 180 মাইনাস আলফা মানে cos আলফা। সবাই জানো, হায়ার ম্যাথে পড়ছো, যারা পড়ো নাই তারা পড়ে নিবা। এই যে 2r স্কয়ার করলে 4r স্কয়ার, এটা হবে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। cos 180 মাইনাস আলফা মানে কি ভাইয়া? cos আলফা না? cos 180, 290 এর কারণে cos cosই থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে। দেখো p স্কয়ার q স্কয়ার, দেখো 2pq, এই ব্যাপারটা বুঝি একটু। cos 180, 180 মানে 290, তার মানে cos cosই থাকবে, তারপরে মাইনাস আলফা, cos
মাইনাস আলফা, তাই না? এরকম না? কজ 180 মাইনাস আলফা মানে কি? মাইনাসের কজ আলফা। এই যে দেখো, তোমরা যারা হায়ার ম্যাথে পড়ছো এরকম পড়ছিলা, এরকম কোঅর্ডিনেট সিস্টেম পড়ছো, মনে করাই অল সাইন টেন কস। তো আমাদের কস 180 মানে 290, তার মানে কস কজই থাকবে। এবার দেখো কস 180 মাইনাস আলফা কোন ঘরে পড়ছে? সাইনের ঘরে পড়ছে। সাইনের ঘরে পড়লে কি হয় বলো দেখি? যেহেতু এটা সাইনের ঘরে পড়ছে, তাহলে এটা কি হবে ভাইয়া? তাহলে এটা হবে মাইনাসের কজ আলফা, তাই না? কজ 180 মাইনাস আলফা মানে মাইনাসের কজ আলফা। যেহেতু সাইনের ঘরে পড়ছে তাহলে মাইনাসের কজ আলফা, এটা মাইনাসের কজ আলফা। তাহলে এখানে আমরা মাইনাসের কজ আলফাকে এই প্লাসের সাথে গুণ দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস লিখে দিতে পারি। তাহলে একেবারে লিখতে পারি মাইনাস 2pq কস আলফা, এটা লিখতে পারি। এগুলো আমরা মুছে দিলাম। আশা করি ব্যাপারটা জানো, তোমরা বুঝো। কজ 180 মাইনাস আলফা মানে মাইনাসের কজ আলফা। ওকে, এই হচ্ছে আমাদের তিনটা ইকুয়েশন পাইলাম। এটার সমীকরণ নাম্বার দাও 3। সমীকরণ দিলাম 3 নম্বর সমীকরণ। ওকে, আমাদের এবার প্রশ্ন কি করছে? প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্ন কিন্তু এটুকু। এই যে দেখো, প্রশ্ন হচ্ছে এটুকু যে পি কিউ এবং আর এর অনুপাতটা কত। পি কিউ এবং আর এর অনুপাতটা বের করতে বলছে, এটা হচ্ছে প্রশ্ন। তো পি কিউ আর এর অনুপাত বের করব। আমরা তিনটা সমীকরণ পেয়েছি, তিনটা সমীকরণ সমাধান করে পি কিউ আর এর অনুপাত বের করব। দেখো, যেহেতু আমার উত্তরে কোনো আলফা দরকার নাই, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আলফাকে এলিমিনেট করা। তো আলফাকে এলিমিনেট কেমনে করি? এটা প্লাস হবে। ওকে, আলফাকে এলিমিনেট কেমনে করা যায় বলো তো দেখি। আমরা যদি 2 নং থেকে 3 নং মাইনাস করি, এখানে দেখো মাইনাসের 2pq কজ আলফা আছে, এখানে আছে প্লাসের 4pq কজ আলফা। তাহলে এটারে আমরা যদি 2 দ্বারা গুণ দিয়ে 2 নং এর সাথে যোগ করি, তাহলে কিন্তু আলফাটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে এই যে আলফা এলিমিনেট করার জন্য আমরা কি করব? প্রথমত 2 নং এর সাথে আমরা যোগ করব 3 নং সমীকরণকে, কিন্তু 3 নং সমীকরণকে 2 দ্বারা গুণ দিয়ে যোগ করব। যে 3 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ দিয়ে 2 নং এর সাথে যোগ করব। তো 2 নংটা কত? 2 নং হচ্ছে এটা 4r স্কয়ার সমান p স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস 4pq cos আলফা। এটা হচ্ছে 2 নং। আর 3 নংকে 2 দ্বারা গুণ করবা, তাহলে 4 দুগুণে কত হয়? 8 আর স্কয়ার সমান এটা কত? 2 দ্বারা গুণ করতেছো 2p স্কয়ার প্লাস 2 দ্বারা গুণ করলে 2q স্কয়ার, এটারে 2 দ্বারা গুণ করলে মাইনাস 4pq cos আলফা। এবার এটা যোগ করলে কি হবে? আলফা গুলো কাটা চলে যাবে। তাহলে 4 আর 8 কত হয়? 12 আর স্কয়ার ইজ ইকুয়াল টু 2 আর 1 এ 3, 3টা পি স্কয়ার, 4 আর 2 6, 6q স্কয়ার। তাহলে পি কিউ আর এর একটা সমীকরণ আমরা পাবো। সুতরাং এখানে একটা সমীকরণ আমরা বানিয়ে ফেলতেছি, 3p স্কয়ার প্লাস 6q স্কয়ার মাইনাস 12 আর স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ দাও। পি কিউ আর এর একটা সমীকরণ চলে আসলো, কারণ আমাদের পি কিউ আর এর অনুপাত বের করতে হবে। পি কিউ আর এর অনুপাত বের করবো আমরা ইকুয়েশন সলভ করে। সো আমরা পি কিউ আর এর একটা ইকুয়েশন পেয়ে গেলাম। পি কিউ আর এর আরো একটা ইকুয়েশন আমার বানাইতে হবে। কিভাবে? দেখো, আমরা যদি এই যে 2 আর 3 কে ইউজ করছো, 1 কে তো এখন ইউজ করো নাই, আমরা যদি 1 এর সাথে 3 নংকে যোগ করি, তাহলে প্লাসের 2pq cos আলফা মাইনাসের 2pq cos আলফা কাটাকাটি হয়ে যাবে। তাহলে 1 এর সাথে 3 নংকে যোগ করি পরবর্তী স্লাইডে। 1 নং এর সাথে 3 নংকে যোগ করো,
1 নং সমীকরণের সাথে যোগ করবা 3 নং সমীকরণ। 1 নং সমীকরণটা কত? আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর আমাদের 3 নং সমীকরণ কোনটা? 4r স্কয়ার সমান 4r স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq cos আলফা। যেহেতু আমাদের আলফা দরকার নাই তাই আলফাকে এলিমিনেট করতেছি। এটা কাটা যোগ করলে 4 আর 1 কত হয়? 5r স্কয়ার সমান 1 আর 1 2, তাহলে 2টা পি স্কয়ার প্লাস 2টা কিউ স্কয়ার। সাজিয়ে গুছিয়ে লিখলে আমরা পাবো 2p স্কয়ার প্লাস 2q স্কয়ার মাইনাস 5r স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো এই হচ্ছে আরেকটা সমীকরণ। আমরা দুইটা সমীকরণকে পি কিউ আর রিলেটেড দুইটা সমীকরণ বের করলাম। এই একটা আর আগেরটা আগের স্লাইডে 3 6 2 -12। তাহলে আরেকটা কত? 3p স্কয়ার 6q স্কয়ার মাইনাস 12r স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এই যে এই দুইটা ইকুয়েশন আমরা বের করেছি পি কিউ আর সম্বলিত, তাই না? কোথাও ভুল হয়ে বইলো ক্যালকুলেশনে। আমরা এই দুইটা ইকুয়েশন দিয়ে পি কিউ আর এর অনুপাত হিসাব করব। সো আমরা দেখো আমরা কি করলাম আসলে, পুরো ব্যাপারটা হয়তো বা তোমার কাছে একটু রিলেটেবল মনে হচ্ছে না। আমরা ফার্স্ট অফ অল পুরো অঙ্ক থেকে 3টা শর্ত লিখলাম, একটা শর্ত, দুইটা শর্ত, 3টা শর্ত। এখন আমার সলিউশনে কোথাও আলফা চাই নাই, তাহলে আমি আলফাকে কেন রাখবো? আলফাকে আমি ইলিমিনেট করব। সো ফার্স্টে 2 আর 3 থেকে আলফাকে ইলিমিনেট করে আমরা পি কিউ আর রিলেটেড একটা ইকুয়েশন বানাইলাম। এবার 1 আর 3 থেকে আলফাকে এলিমিনেট করে আমরা পি কিউ আর রিলেটেড আরো একটা ইকুয়েশন বানাইলাম। তো পি কিউ আর রিলেটেড কেন ইকুয়েশন বানাইলাম? কারণ আমার দরকার পি কিউ আর এর অনুপাত। এই কারণে এই যে পি কিউ আর এর দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছ। এবার এই দুইটা ইকুয়েশন থেকে আমরা পি কিউ এবং আর এর অনুপাত বের করতে পারি। দেখো এখানে চলক কারা? পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। খেয়াল করে দেখো এখানে চলক হচ্ছে মানে এক্স ওয়াই জেড কারা? পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার, পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার, তাই না? এদের প্রত্যেকের সহগ আছে। তো আমরা 9 10-এ পড়ে আসছি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান পড়েছো না? পড়েছো। আমি একটু মনে করা দিই, বজ্রগুণন এইভাবে জেড পদ্ধতিতে সমাধান করে, তাই না? যারা জানো জেড পদ্ধতিতে এইভাবে সমাধান করে। বজ্রগুণনের সমাধানের নিয়ম কি? এভাবে 3টা দাগ দিবা। ফার্স্ট অফ অল ইজ ইকুয়াল টু এরকম। চলক কারা? চলক হচ্ছে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। এখানে পি স্কয়ার, এখানে কিউ স্কয়ার, এখানে আর স্কয়ার। এবার বজ্র গুণন করবা। কেমনে করবা? জেড পদ্ধতিতে। মানে প্রথমে এইটার সাথে এইটা দেখি। ফার্স্ট অফ অল প্রথমত এই সবাই দেখো বজ্র গুণন কেমনে করে। প্রথমত আমার এইটা বাদ, তাই না? প্রথমটা বাদ। তাহলে 2 এর সাথে 12, 5 এর সাথে 6, তাহলে 2 × -12 কত হয়? -24। 2 × -12, এই যে জেড পদ্ধতি, জেড। তাহলে ফার্স্টে জেড এইভাবে যাবে 2 × -12 মানে -24, আবার মাইনাস দিতে হয় -5 × 6 মানে -30, -30, তাই না? হয়ে গেল। এরপর এইভাবে যেতে হবে, মানে এই মাঝখানের কলামটা বাদ, এই মাঝখানের কলামটা বাদ, যেতে হবে কি যে জেড এর এই পদ্ধতিতে। তার মানে -5 এর সাথে 3, -5 × 3 মানে 15, মাইনাসের 15, তাহলে 2 × -12 মানে -24, -24। এবার ফাইনালি আবার এভাবে যেতে হবে, লাস্টের কলাম বাদ, এই যে লাস্টের কলামটা বাদ, যেতে হবে কিভাবে? এইভাবে, এইভাবে। তার মানে 2 এর, এই যে এইভাবে 2 এর সাথে 6, 6 × 2 = 12, 6 × 2 = 12, মাইনাস দিতে হয় 3 × 2 = 6, 3 × 2 = 6। শেষ, সমাধান ডান। তাহলে দেখো তো পি স্কয়ারের নিচে কত হয়? -7 এসে প্লাস, প্লাসের 30 থেকে 24 গেলে থাকে 6, প্লাসের 30 থেকে 24 গেলে থাকে 6। এবার কিউ স্কয়ারের নিচে কত আছে ভাইয়া? -7 এসে প্লাস, 24 থেকে 15 পার্থক্য হচ্ছে 9, এরপরে আর স্কয়ারে হয়। এবার তাহলে বুঝতেই পারতেছি পি কিউ আর এর অনুপাত কত হবে। দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি?
বা যদি আমি স্কোয়ার উঠাতে চাই তাহলে এটা হবে, এটাই তো আসতেছে না সবার, কি এটা আসছে পি স্কোয়ার বাই 6 কিউ স্কোয়ার বাই 9 আর স্কোয়ার বাই 6, ঠিকই আছে, সবই ঠিক আছে। এবার আমি এটাকে যদি একটু শর্ট করি, যে 3 দিয়ে কাটি, নিচে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে পি স্কোয়ার বাই 2 কিউ স্কোয়ার বাই 3 দিয়ে ভাগ করছো 9 কে 3 আর স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে অনুপাত লেখা যায়, এখান থেকে আমরা অনুপাত লিখতে পারবো, যেভাবে লিখতে পারবো, যে কোনো দুইটাকে নিয়ে লিখো। যেমন ধরো আমরা এই দুইটাকে নিয়ে যদি লিখি, এই দুইটা এখানে কি লেখা যাবে, সুতরাং পি স্কোয়ার বাই 2 সমান কিউ স্কোয়ার বাই 3। তাহলে পি স্কোয়ারের নিচে কিউ স্কোয়ারকে নিয়ে আসো, পি স্কোয়ারের নিচে কিউ স্কোয়ারকে নিয়ে আসলে এটা হবে 2/3। সুতরাং পি বাই কিউ সমান √2/3। ঠিক একইভাবে পি বাই আর সমান হবে √2/2 বা কিউ বাই আর হবে √3/2, তাই না? ঠিক একইভাবে এই যেখানে লিখি, একইভাবে কিউ বাই আর, এই যে কিউ এর নিচে আর কে নিয়ে আসছি, এটা হবে √3/2। তাহলে পি কিউ আর এর অনুপাত কত? সুতরাং পি কিউ আর এর অনুপাত হচ্ছে √2 অনুপাত √3 অনুপাত √2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বিশাল একটা অঙ্ক, তাই না ভাই? এই পুরোটা বীজগণিত, তারা আগে ফিজিক্স এখানে এই পর্যন্তই, 3টা সমীকরণ পর্যন্ত, এরপরে কিন্তু সবই বীজগণিত করছি আমরা। ফিজিক্স এখানে এই 3টা সমীকরণ বের করা পর্যন্তই, বাকি পুরোটা কিন্তু আমরা বীজগণিত করলাম, তাই না? ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাকি পুরোটাই আমরা বীজগণিত করেছি। ওকে, √2 অনুপাত √3 ইন্টু অনুপাত √2, এই যেখানে ডিরেক্ট আমি অনুপাত করতে পারতাম, তোমরা এই যে স্কোয়ার উঠায় দিলে √2 √3 √2, ওই যে পি কিউ আর এর অনুপাত হচ্ছে √2 √3 √2, শেষ। সো ভাইয়া কিভাবে করছি পুরোটা আমি সামারি করছি। বিশাল একটা অঙ্ক, আসলে অঙ্কটা ছোট না, বড়ই আছে, বাট এই বড় অঙ্কটা করতে পারলে খুব ভালো লাগবে। ফিজিক্স এখানে এই পর্যন্তই, এরপরে বাকিটা বীজগণিত। তো প্রথম শর্ত অনুযায়ী আমরা ধরে নিচ্ছি আলফা মধ্যবর্তী কোণ, আর এর সূত্র হচ্ছে এটা। পরের শর্ত হচ্ছে কিউ কে ডাবল করছি, তাহলে লব্ধিও ডাবল হয়েছে এটা। 3 নাম্বার শর্তটা ক্রুশাল, এখানেই সবাই ভুল করে। 3 নাম্বার শর্তে আমরা কিউ কে উল্টায় দিছি। মনে রাখবা, উল্টাইলে মান চেঞ্জ হয় না, মান নেগেটিভ হয় না, দিকটা চেঞ্জ হয়। তাহলে দিক ছিল আগে আলফা, এখন যদি উল্টায় দাও তাহলে এখন কোন হবে 180 মাইনাস আলফা। চিত্র এঁকে দেখাইছি। এই যে 3টা সমীকরণ, এই 3টা সমীকরণ সমাধান করে পি কিউ এবং আর এর অনুপাতটা বের করতে হবে। সমাধান করলাম, এই যে 1 এর সাথে 2 যোগ করলাম, 2 এর সাথে 3 যোগ করলাম, করে করে আমরা পি কিউ আর এর দুইটা ইকুয়েশন দিয়ে বজ্র গুণন করে পি কিউ আর এর অনুপাতটা বের করেছি। ওকে, পারবো আমরা সবাই? ওকে, সো পারলে একটু কমেন্টে জানাও যে ভাই বুঝছি। ওকে, সবাই একটু কমেন্ট করতে পারো। বস আর এর নিচে তো মাইনাস হবে, কেন মাইনাস হবে? 12 - 6 মানে তো 6, 12 - 6 মানে তো 6 ভাইয়া। ওকে, ঠিক আছে, ঠিকই আছে। পরের কোয়েশ্চনে যাই। এটা আমরা গত ক্লাসে করাইছি। এরপর এটা দেখো, এখানে কিন্তু ডিরেক্ট মান দেওয়া নাই, এখানে ভেক্টর ফরম্যাট দেওয়া আছে। কি বলছে এখানে খেয়াল করো, পি কে কিউ এর সাথে যোগ করলে, মানে পি ভেক্টরকে যদি আমরা কিউ ভেক্টরের সাথে যোগ করি তাহলে এই যে এটা লব্ধি পাইলাম, তার মানে এটা হচ্ছে লব্ধি আর। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের লব্ধি আর ভেক্টর, যেটা ভেক্টর ফরম্যাটে দেওয়া। এই ফরম্যাটটাকে বলে ভেক্টর ফরম্যাট। এটা কিন্তু ডিরেক্ট মান দেওয়া নাই, আই ক্যাপ জে ক্যাপ আছে মানে মান এবং দিক, মানে এটা একটা ভেক্টর। আবার বলছে, আবার কি বলছে, পি ভেক্টর থেকে আমরা যদি আর ভেক্টরকে বিয়োগ করি তাহলে লব্ধি হয় এইটা, এই যে এটা। তাহলে বলছে পি এবং কিউ ভেক্টর নির্ণয় করো, ভেক্টর নির্ণয় করতে বলছে। ভাই খুবই সিম্পল, যে পি ভেক্টর কিউ ভেক্টর যোগ করলে এটা পাই।
তার মানে যোগফল, মানে পি ভেক্টর আর কিউ ভেক্টরের যোগফল। দেখো দুইটা ভেক্টরের যোগফল, একটা ভেক্টর পাচ্ছি, এখানে কিন্তু কোনো মান না, 10i ক্যাপ প্লাস 6j ক্যাপ, তাই না? আবার বলছে পি থেকে কিউ কে বিয়োগ করলে হয় এটা, তাহলে আমরা পি থেকে বিয়োগ করে দেব কিউ কে, কি পাবো? এই যে এটা, আলহামদুলিল্লাহ 6i ক্যাপ প্লাস 4k ক্যাপ। প্রশ্ন হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টর নির্ণয় করো। বা এটা তো খুবই সোজা, দুইটা সমীকরণ সমাধান করলেই পি ভেক্টর আর কিউ ভেক্টর চলে আসবে। দুইটাকে যোগ করো আগে, পি আর পি যোগ করলে হয় 2p ভেক্টর প্লাস কিউ মাইনাস কিউ কাটাকাটি, এই যে এটা একটা কাটাকাটি। এবার আই এর সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, 10 আর 6 16 আই ক্যাপ। দেখো 6j ক্যাপ, এখানে কোনো জে ক্যাপ নাই, তাহলে বুঝে নিবে এখানে শূন্য জে ক্যাপ আছে। জে ক্যাপ নাই মানে কি? শূন্য জে ক্যাপ, শূন্যর সাথে 6, এই যে অনেক বলদ করবে কি 6 এর সাথে 4 যোগ করে দিবে, এগুলো জে ক্যাপ, এটা কে ক্যাপ। জে ক্যাপের সাথে জে ক্যাপ যোগ হবে, কে ক্যাপের সাথে কে ক্যাপ যোগ হবে। তাহলে যেহেতু জে ক্যাপ নাই, বুঝে নিবা শূন্য, শূন্যর সাথে 6 যোগ করলে 6ই হবে, 6 জে ক্যাপ। একইভাবে কে ক্যাপের সাথে কে ক্যাপ, এখানে যেহেতু কে ক্যাপ নাই, ধরে নিবা শূন্য কে ক্যাপ, তাহলে 4 এর সাথে শূন্য যোগ করলে 4k ক্যাপ। এটা হচ্ছে আমাদের পি, 2p ভেক্টর। আমাদের বের করতে হচ্ছে পি ভেক্টর, সুতরাং পি ভেক্টরটা হবে 2 দ্বারা ভাগ করে দাও, 16 কে 2 দ্বারা ভাগ করলে হবে 8i ক্যাপ, 6 কে 2 দ্বারা ভাগ করলে হবে 3j ক্যাপ, 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2k ক্যাপ। তাহলে এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। পি ভেক্টর যদি বলতো পি ভেক্টরের মান বের করো, আমরা √স্কয়ার করে এই পি ভেক্টরের মান বের করতে পারতাম। এবার আমরা বের করব কি কিউ ভেক্টর। ভাইয়া সেম ইকুয়েশন, এখান থেকে আমরা কিউ ভেক্টরের মানটাও বের করতে পারবো। জাস্ট এই দুইটা সমীকরণ যোগ করছি, এবার দুইটা সমীকরণ বিয়োগ করব। দেখো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান কত দেওয়া? 10i ক্যাপ প্লাস 6j ক্যাপ, যেহেতু কোনো কে ক্যাপ নাই আমি শূন্য কে ক্যাপ ধরে নিচ্ছি। আর পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর কত দেওয়া আছে? 6i ক্যাপ, যেহেতু কোনো জে ক্যাপ নাই আমি শূন্য জে ক্যাপ এখানে ধরে নিচ্ছি, শূন্য জে ক্যাপ, মানে ধরতে সুবিধা আর কি, যোগ বিয়োগ করতে সুবিধা, ভুল হয় না, 4k ক্যাপ। এবার আমরা বিয়োগ করব, এটাতে কি করব? একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা কিউ এর মানটা পেয়ে যাব, তাই না? বিয়োগ করার নিয়ম যেন কি চিহ্ন পাল্টায় যায়, এই যে বিয়োগ, এটা মাইনাস চিহ্ন আছে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? কেমনে করে? পি আর পি থেকে পি বিয়োগ করলে কাটাকাটি, প্লাস কিউ আর এটা প্লাস কিউ মানে 2q হবে, 2q ভেক্টর ইজ ইকুয়াল টু 10 থেকে 6 বিয়োগ হলে হবে 4i ক্যাপ, 6 থেকে 0 বিয়োগ হলে হবে 6j ক্যাপ, আর 0 থেকে 4 বিয়োগ হলে হবে মাইনাসের 4k ক্যাপ। তাহলে আমাদের কিউ ভেক্টরটা কত? 2 দ্বারা ভাগ করে দাও, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2i ক্যাপ, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3j ক্যাপ, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2k ক্যাপ। তাহলে এই হচ্ছে আমাদের কিউ ভেক্টর। সোজা জিনিস, শেষ, সহজ, পারবো সবাই? তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর আমরা পেয়ে গেলাম, সহজ। এই পারবা? কমেন্টে একটু বলো যে হ্যাঁ ভাই আমরা এটা পারবো, সহজ প্রশ্ন, সহজ উত্তর, ডান, একদমই ইজি পিজি, তাই না? একদমই সহজ, যোগ করলাম বিয়োগ করলাম। প্রশ্ন হতে পারে ভাইয়া আপনি না বললেন ভেক্টর যোগ করা যায় না বিয়োগ করা যায় না, ভাই এগুলো ভেক্টর ফরম্যাটে আছে। আমারে যদি বলতো পি এর মান 10 কিউ এর মান 20, এই দুটোর যোগ করতে পারতাম না কখনোই, 10 + 20 সমান লিখতে পারতাম না, আমাকে ভেক্টর ফরম্যাটে দিয়ে দিছে। ওকে, ওকে ভাই -6 হবে, কোনটা -6 হবে? আমি কোথাও ভুল করেছি? 6 থেকে 0 বিয়োগ দিলে তো 6ই হয়,
আর 0 থেকে 10 থেকে কোথায় -6 কোথায় হবে? উম্মে রেজা বলেছে -6 হবে। কোথাও ভুল করলে একটু জানাইও, -6 কোনটায় হচ্ছে। ওকে, পারবো। পরের কোশ্চেনে যাই। দেখো বলছে কোন কণার উপরে একই সময়ে ক্রিয়ারত দুটি বল। এটাও খুব সুন্দর প্রশ্ন, একটু প্রশ্নটা পড়ো সবাই, প্রশ্নটা একটু সবাই পড়ো, পড়ার পর আমরা এটা তোমাদেরকে করায় দিব, সমস্যা নেই। কোন কণার উপরে একই সময়ে ক্রিয়ারত দুটি বলের লব্ধি তাদের বৃহত্তম বলটির ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুবই সুন্দর কথা, একটু পেঁচানো তাই না? কোন কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটা বল, কয়টা বল? দুইটা। এদের লব্ধি বৃহত্তম বলটির ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে দুইটা বল, একটা বড় বল একটা ছোট বল। তো এই দুইটা বল একটা কণার উপর ক্রিয়াশীল, ধরো একটা 10 নিউটন বল আর একটা 2 নিউটন বল। তো বলছে এদের যে লব্ধিটা, এই লব্ধিটা বৃহত্তম বলটির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃহত্তম বলটির সাথে কত কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। এবার বলছে যে বৃহত্তম বলটিকে দ্বিগুণ করলে, যদি আমরা বৃহত্তম বলটা দ্বিগুণ করি তাহলে উক্ত কোণটি 30 ডিগ্রি হয়। বল দ্বয়ের অন্তর্গত কোণ কত? বল দ্বয়ের অন্তর্গত কোণ মানে কি? যাদের লব্ধি তুমি দেখতেছো তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, অর্থাৎ আলফা চাইছে। পুরো সিনারিটা একটু বুঝি। প্রথমত দেখো ভাই, যে এই মনে করো একটা বল, এটা হচ্ছে বৃহত্তর বল আর এটা মনে করো ক্ষুদ্রতর বল। ওকে, এই কারণে একটা বড় একটা ছোট দিছি। তো বলছে লব্ধি বৃহত্তর কোণ বলটির সাথে, মানে এই যে বৃহত্তর যে বল, এই বৃহত্তর বলটির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই যে লব্ধি, দেখো লব্ধিটারে দেখাই, এই সেই লব্ধিটা বৃহত্তর বলটির সাথে এইভাবে আছে, 60 ডিগ্রি কোণ করে আছে। আমি এটা সামান্তরিক অঙ্কন করতে পারি, যে প্যারালাল হয়ে গেল সামান্তরিক। তাহলে এই যে লব্ধিটা, এই যে গোলাপি কালার লব্ধি, এটা বৃহত্তর বলটার সাথে 60 ডিগ্রি কোণে আছে। আমি ধরে নিচ্ছি বৃহত্তর বলটা হচ্ছে পি, ক্ষুদ্রতর বলটা হচ্ছে কিউ। ওকে, এদের মধ্যবর্তী কোণ আমার জানা নাই, এদের মধ্যবর্তী কোণটাই বের করতে বলছে, এই বল দুইটার মধ্যবর্তী কোণ। প্রথম শর্তে বলছে বৃহত্তর বলটির সাথে লব্ধি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরপর কি? এরপর আবার বলল যে বৃহত্তর বলটিকে দ্বিগুণ করলে ওই লব্ধির উৎপন্ন কোণটা 30 ডিগ্রি হয়। মানে এবার আমরা বৃহত্তর বলটাকে ধরে দ্বিগুণ করে দিব। এই যে এটা, এই বাহুটা যত বড় ছিল তার চেয়ে ডাবল করে দেবো, এই যে বড় করে দিলাম হাম্বা। হ্যাঁ, এই যে বাহুটা যা ছিল তার ডাবল করে দিলাম, ডাবলের চেয়ে বেশি হয়ে গেছে মনে হয়। ওকে, এটা হচ্ছে 2p, মানে আগে ছিল p, এখন হয়ে গেছে 2p। বৃহত্তর বলটা যা ছিল তার ডাবল করে দিছি। ক্ষুদ্রতর বলটারে চেঞ্জ করছি না, ক্ষুদ্রতর বলটাকে কিন্তু আমরা চেঞ্জ করি নাই, ওটা যেমনি ছিল এমনি আছে। তো এমনি আছে, তার মানে ওইটা 2p হইছে, এটা কিন্তু কিউ এর মতোই আছে। এদের মধ্যবর্তী কোণ কিন্তু চেঞ্জ হয় নাই। এটারে ডাবল করলে, মানে পি রে যদি বাড়ায় দাও, মানে আলফার কোনো চেঞ্জ হবে? অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না তো। মধ্যবর্তী কোণের কোনো চেঞ্জ হয় নাই, আলফাই আছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে, কি বলছে? এদের যে লব্ধি, সেই লব্ধিটা পি এর সাথে 30 ডিগ্রি কোণে থাকে, মানে বৃহত্তরটার সাথে 30 ডিগ্রি কোণে থাকে। তার মানে এদের এখন যে লব্ধিটা, এই লব্ধিটা 2p এর সাথে 30 ডিগ্রি কোণ, মনে করো এইভাবে আছে। সামান্তরিক অঙ্কন করো, এই যে এই কোণটা কত ডিগ্রি, এই যে এই কোণটা কত ডিগ্রি। এখন কোণটা আগে ছিল 60, এখন হয়ে গেছে কোণটা, লব্ধির কোণটা হয়ে গেছে 30। সামান্তরিক অঙ্কন করে, যে প্যারালাল, তোমার চিত্রশিল্পী হইতে হবে না, বুঝলেই হবে। এই যে প্যারালাল সামান্তরিক হয়ে গেল। এ হচ্ছে উদ্দীপক। এবার আমাদের কাছে চেয়েছে এই আলফাটা কত। দুই ক্ষেত্রে কিন্তু আলফার কোনো পরিবর্তন হয় নাই ভাই, তুমি পি কে ডাবল করছো আর কিছুই না। পি কে ডাবল করার কারণে লব্ধিটা পি এর দিকে আর একটু কাইট হয়ে গেছে। লব্ধিটা এরকম ছিল 60 ডিগ্রি কোণে, যখন পিটারে ডাবল করছো লব্ধিটা এদিকে কাইট হয়ে গেছে 30 ডিগ্রি কোণ হয়েছে। কেমনে করবো ভাই? এখানে লব্ধির দিক দেওয়া আছে, লব্ধির দিকের সূত্র দিয়ে করে ফেলবো। দেখো ভাইয়া, লব্ধির দিক
এই যে এই চিত্র অনুযায়ী প্রথম ক্ষেত্রে লব্ধির উৎপন্ন কোণ কত 60 ডিগ্রি tan 60, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে পি নিচে সিঙ্গেল, বাকি রইল কে কিউ আর আলফা, তাহলে উপর হবে কিউ সাইন আলফা আর নিচে হবে কিউ কজ আলফা। আমাদের টার্গেট আলফাটা বের করব। tan 60 মান কত? tan 60 মান হচ্ছে √3। ভুল করলে একটু বলে দিও। তাহলে কিউ এর মানটাও আমি জানি না, কিউ সাইন আলফা, পি এর মানও জানি না, আলফার মানও জানি না। যেহেতু এই সমীকরণে অনেক কিছুই জানি না, আমার টার্গেট তো আলফা বের করা, তাই এটাকে আমি সমীকরণ 1 নাম্বার দিয়ে বসায় রাখবো। আমার টার্গেট কিন্তু আলফা বের করা। হোয়াট ইজ মাই টার্গেট? মাই টার্গেট ইজ টু ডিটারমাইন আলফা, অন্য কিছু না, পি কিউ না। এবার এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে শর্ত, সেখান থেকে আবার শুরু করি। ইকুয়েশন বানাও, ইকুয়েশন বানায় দেখো তুমি আলফা বের করতে পারো কিনা। দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিটি এখন কিন্তু পি এর সাথে না, টু পি এর সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে আমরা লিখতে পারবো আবারও লব্ধির উৎপন্ন কোণ 30 ডিগ্রি, তাহলে tan 30, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে 2p নিচে সিঙ্গেল, বাকি রইল কি কিউ আর আলফা, তাহলে উপরে হবে কিউ সাইন আলফা আর নিচে হবে কিউ কজ আলফা। এবার এটা সমাধান করি। tan 30 মান হচ্ছে 1/√3, উপরে হবে কিউ সাইন আলফা, এখানে হবে 2p প্লাস কিউ কজ আলফা, তাই না? কিউ আর আলফা তো চেঞ্জ হয় নাই। এবার দেখি তো একটু এখানে সুন্দর করে সমাধান করা শুরু করি। দেখো আর গুণন করো, 2p প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু √3 কিউ সাইন আলফা। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি, আমাদের টার্গেট জানো কি ভাইয়া? কিউ সাইন আলফা। আমাদের টার্গেট কিন্তু ভাইয়া আলফাটা ডিটারমাইন করা। হোয়াট ইজ আওয়ার টার্গেট? আমাদের টার্গেট কিন্তু আলফা বের করা। সো আমরা দুইটা ইকুয়েশন পাইলাম। দুইটা ইকুয়েশন হচ্ছে, একটা হচ্ছে √3 সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, আরেকটা ইকুয়েশন হচ্ছে 2p প্লাস কিউ কজ আলফা, তাই না? এবার এই দুইটা সমাধান করি, চলো এই দুইটা সমাধান করলে আমাদের কাজ আশা করি শেষ হয়ে যাবে। এতটুকু পর্যন্ত সবাই তুলো। ওকে, তুলছো? চলো এটা এখন কিউ কজ আলফা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের ব্রেক নিয়ে নিই, আজানের পর শুরু করছি। আজানের পর শুরু করছি, আজান দিচ্ছি।
ওকে, আজান শেষ। ওকে দেখো, দুইটা সমীকরণ ভাগ করবা, কোন দুইটা ভাগ করবা? এই দুইটা ভাগ করলে কি হবে? কিউ সাইন আলফা কাটা চলে যাবে। দেখি তো ভাগ করলি, 1 নংকে 2 নং দ্বারা যদি ভাগ করি, ভাগ করে দেখি, এটা যদি 2 নং হয়, এটা যদি 2 নং হয়, তাহলে আমরা যদি 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি, তাহলে √3/1/√3 p প্লাস কিউ কজ আলফা। একটু কঠিন হয়ে যাবে। ওকে, আজান শেষ, আমরা শুরু করি। বিসমিল্লাহ। ওকে দেখো ভাইয়া, এখান থেকে কিউ সাইন আলফার মানটা কত হয়? কিউ সাইন আলফার মানটা হয় √3 সাথে গুণ দিয়ে দাও, √3p প্লাস √3q কজ আলফা। এটা হচ্ছে আমাদের কিউ সাইন আলফার মান। তো এই যে কিউ সাইন আলফার মান, এই কিউ সাইন আলফার মানটা যদি আমি এখানে বসাই, এই যে এখানে আমি এটারে একটু বোল্ড করে দেই, এই যে কিউ সাইন আলফা, এই যে কিউ সাইন আলফা, এই কিউ সাইন আলফার মানটা আমরা এইখানে বসাবো, এই সমীকরণে বসাবো। দেখো কত হয়, বা 2p প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু √3। কিউ সাইন আলফার মান কত? কিউ সাইন আলফার মান হচ্ছে √3p প্লাস √3q কজ আলফা। এটা হচ্ছে কিউ সাইন আলফার মান, কিউ সাইন আলফার মান। এবার দেখো 2p প্লাস কিউ কজ আলফা, √3 দ্বারা গুণ দাও, √3 আর √3 গুণ দিলে কত হয়? 3p। √3 গুণ দিলে কত হয়? 3q কজ আলফা। এবার দেখি কি হয়, বা 2p থেকে 3p এই পাশে নিয়ে আসো, তাহলে 2p মাইনাস 3p হবে। আর কিউ কজ আলফাকে ওই পাশে নিয়ে যাও, মানে 3q কজ আলফা মাইনাস কিউ কজ আলফা। 2p মাইনাস 3p মানে কি? মাইনাস p বা মাইনাস p সমান হচ্ছে 3টা কিউ কজ আলফা থেকে একটা কিউ কজ আলফা বাদ দিলে এটা এখানে থাকবে 2q কজ আলফা। এটা হচ্ছে মাইনাস p এর মান। সুতরাং p এর মান কত? সুতরাং p এর মান হচ্ছে মাইনাস 2q কজ আলফা। আমাদের কাহিনী শেষ, আমাদের অঙ্ক শেষ। p এর মানটা দিয়ে আমি কি করব? এই p এর মানটা 1 নং এ বসাবো, তাহলে আলফা পেয়ে যাব। বুঝছো? এখানে একটু সাইড নোটে দেই, কিউ সাইন আলফার মান বসিয়ে, কিউ সাইন আলফা এর মান বসায়া সলভ করলাম। এবার আমাদের পি এর ভ্যালুটা আসছে না, পি এর ভ্যালুটা 1 নং সমীকরণে বসাও। এই যে 1 নং এ বসাও পি এর ভ্যালুটা, তুমি আলফা পেয়ে যাবা। পি এর ভ্যালু 1 নং এ বসাই, পি এর মান একে বসাই, পি এর মানটা একে বসাও। পি এর মান কত? মাইনাস 2q কজ আলফা। এই যে পি এর মানটা এখানে বসাও, √3 উপরে কত আসছে? উপরে আছে কিউ সাইন আলফা, আর পি এর মান হচ্ছে মাইনাস 2q কজ আলফা। পি এর মান সাথে আছে কিউ কজ আলফা, সাথে যোগ আছে কি? কিউ কজ আলফা। তো ভাই এটা মানে কি? মাইনাস 2q কজ আলফার সাথে একটা কজ আলফা যোগ করলে মাইনাসের কিউ কজ আলফা থাকবে। তাহলে উপরে আসতেছে কিউ সাইন আলফা, নিচে আসতেছে মাইনাসের কিউ কজ আলফা।
কিউ কিউ কাটা, তাহলে মাইনাসের ট্যান আলফা বা ট্যান আলফা, মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসের √3। এই যে এটা কি সাইন আলফা বাই কজ আলফা কি মাইনাসের ট্যান আলফা, ধীরে ধীরে লিখি মাইনাসের ট্যান আলফা সমান √3। সুতরাং আলফা সমান হচ্ছে মাইনাসটা ওই পারে নিয়ে নাও, ওই পারে নিয়ে টেন ইনভার্স মাইনাসের √3, তার মানে এটা আসবে 120 ডিগ্রি। ক্যালকুলেটর চেপে দেখো টেন ইনভার্স মাইনাস √3 মানে 120 ডিগ্রি। তাহলে এখানে এই আলফাটা হচ্ছে 120 ডিগ্রি, আলফাটা কত 120 ডিগ্রি। সুন্দর একটা প্রশ্ন, সুন্দর একটা সমাধান। সবাই কি বুঝছো? তাহলে আমরা কি করলাম, আমরা দুইটা ইকুয়েশন বের করলাম দুইটা চিত্রের জন্য। হ্যাঁ, ইকুয়েশন তুমি যেভাবে সমাধান করতে পারো, আমি এইভাবে করছি, একটু ভেবে চিন্তে করছি। 2p প্লাস কিউ কজ আলফা সমান কিউ সাইন আলফা, √3 কিউ সাইন আলফা। আমরা এই যে কিউ সাইন আলফা এর ভ্যালুটা ওইখান থেকে বসায় দিছি, তারপর ক্যালকুলেট করে পি এর মানটা পাইছি, পি এর মান 1 নঙে বসাইলেই আমার আলফার মান বের হয়ে আসলো। পি এর মান হচ্ছে -2q cos আলফা, এটা 1 নঙে বসাইলে আমার আলফার মান আসছে tan ইনভার্স মাইনাসের √3। tan ইনভার্স মাইনাসের √3 মানে কত ভাই 120 ডিগ্রি, আর tan ইনভার্স √3 মান কত 60 ডিগ্রি, তাহলে মাইনাসের √3 মানে 120 ডিগ্রি, সোজা হিসাব। বা দুইটা লব্ধি থেকে আলফা বের করে যোগ করলে হবে না? লব্ধি থেকে আলফা কেমনে বের করবো? আলফাই তো মেইন জিনিস এখানে। আমি যেভাবে করেছি এভাবে সমাধান তুমি অনেকভাবে করতে পারো, দুইটাই সমীকরণ সমাধান অনেকভাবে করতে পারো, বাট সিস্টেম তো এটাই। দুইটা সমীকরণ ভাগ করলে হয়, ভাগ করলে কি হয়, এই একটা সমীকরণ এই একটা সমীকরণ, এই দুইটাকে ভাগ করে দেখি তো হয় কিনা। এটা হচ্ছে √3 আর এটা হচ্ছে 1/√3, 1/√3 ভাগ করে দিই। একটা উপরে হচ্ছে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, আর এটা উপরে হচ্ছে কিউ সাইন আলফা, এখানে 2p প্লাস কিউ কজ আলফা। এটা কাটাকাটি চলে যাবে ভাগ করলে, এই √3 উপরে উঠে যাবে 3 হবে, আর এখানে হবে 2p প্লাস কিউ কজ আলফা, এখানে হবে p প্লাস কিউ কজ আলফা। ভাগ করলে একজন বলছিল ভাগ করি, 3p প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু 2p প্লাস কিউ কজ আলফা, সেখানে 3 হবে। ওই একই আসতেছে, p সমান আসতেছে মাইনাসের কিউ কজ আলফা, মাইনাসের 2q কজ আলফা, এটা আসতেছে। ওই যে এটাই মানে ভাগ করেও আমার p এর মানটাই বের হচ্ছে মাইনাসের 2q কজ আলফা, সেইটা আবার 1 নঙে বসাইলে আলফা আসতেছে, বুঝছো? মানে ভাগ করলেও এই মানটাই আসতেছে, p এর মান মাইনাসের 2q কজ আলফা। ওকে, পরের কোয়েশ্চেনটা একটু পড়ো। এই দুটো কোয়েশ্চেন একটু বড় ছিল আজকে, একটু ব্যতিক্রম। যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তাদের জন্য লব্ধির এই প্রবলেমগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে এটা ভার্সিটির একটা প্রশ্ন, কি বলছে, দুটি বলের সর্বোচ্চ লব্ধি 16 নিউটন। সর্বোচ্চ লব্ধি মানে কি? সর্বোচ্চ, আর এটা হচ্ছে সর্বনিম্ন, এটা একটু বলতে ভুলে গেছে, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম। সর্বোচ্চ লব্ধি মানে কি p প্লাস কিউ, তাই না? p প্লাস কিউ হচ্ছে 16, আর সর্বনিম্ন মানে কি p মাইনাস কিউ, সেটা কত 8। লব্ধি ক্ষুদ্রতম বলের উপর লম্ব হলে বল দুটির মান নির্ণয় করো। দুটি বলের সর্বোচ্চ লব্ধি 16, লব্ধি ক্ষুদ্রতম বলের উপর লম্ব হলে, প্রশ্ন কি ঠিক আছে? বল দুটির মান তো আমরা এখান থেকেই বের করতে পারি, বল দুইটার মান তো আমরা এখান থেকেই সমাধান করে বের করতে পারি। 2p সমান হচ্ছে 16 আর 24, তাহলে p এর মান 12, p এর মান 1 নঙে বসাও 12, q এর মান আসতেছে 4। বল দুটির মান তো এটাই, বল দুটির মান লব্ধি ক্ষুদ্রতম বলের উপর লম্ব, সর্বোচ্চ লব্ধি 16। আচ্ছা, এই কোয়েশ্চেনে একটু ভেজাল আছে, কারণ দুইটা সর্বোচ্চ আর সর্বনিম্ন মান থেকে আমরা বল দুটির মান বের করতে পারি। কোশ্চেনে একটু ভেজাল আছে, এটা বাদ। পরের কোশ্চেনে যাই। কোন বস্তুর উপর একই সময়, আচ্ছা আমরা একটু দেখি আমাদের আর কয়টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন বাকি আছে, আর দুইটা প্রশ্ন, এই দুইটা। এটার আগে এটা করি, দেখো কি বলছে। দুইটা বলের অনুপাত হচ্ছে 3:5।
দুইটা বলের অনুপাত কত 3:5 এবং তাদের লব্ধি হচ্ছে 35 নিউটন। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে বলদ্বয়ের মান কত? দুইটা বলের অনুপাত, তো আমি ধরে নিচ্ছি দুইটা বল হচ্ছে পি আর কিউ। এই পি আর কিউ এর অনুপাত হচ্ছে 3:5। তাহলে ভাইয়া বলো তো পি যদি হয় 3x, কিউ কত হবে? কিউ হবে 5x। এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, যেহেতু অনুপাত বলে দিছে। একটা 3x হলো, এটা হবে 5x। এবং এদের যে লব্ধি, সেই লব্ধির মান হচ্ছে 35 নিউটন এবং একই সাথে এদের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 60 ডিগ্রি। সবই দেওয়া আছে, বের করতে হবে পি আর কিউ এর মান। আমরা মূলত এক্স এর মান বের করব, এখানে বসাই দিব, তাইলেই হয়ে গেল। তাহলে ভাই লব্ধির সূত্র কি বলো তো? লব্ধির সূত্র কি? দেখো লব্ধির মান দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে লব্ধির সূত্র কি? আর স্কোয়ার সমান স্কোয়ার করে দিচ্ছি একেবারে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, তাই না? এবার বলো আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালু হচ্ছে 35, তাহলে 35 এর স্কোয়ার। পি কত ভাইয়া? পি হচ্ছে 3x স্কোয়ার। কিউ কত? 5x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 5x কস আলফা কত? 60 ডিগ্রি। এখানে করি কত বলো? 35 স্কোয়ার করলে কত হয়? 35 স্কোয়ার করলে কত হয় ভাইয়ারা? 35 ইন্টু 35 1225। এটা হবে 1225। এখানে হচ্ছে 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 3 গুণে 6 5 6 30 30x স্কোয়ার cos 60 এর মান কত? হাফ। তাহলে এটা হবে 15x স্কোয়ার। 15 আর 25 কত? 40 আর 9 49। তাহলে 1225 ইজ ইকুয়াল টু 49x স্কোয়ার। তাহলে 1225 কে 49 দ্বারা ভাগ করো, 25 কে আবার রুট করলে x এর মান আসবে 5। তাহলে এই হচ্ছে x এর মান। x এর মান কত পাচ্ছি? 5। এখান থেকে সমাধান করলে x এর মান 5। তাহলে আমাদের p কত, q কত বলো তো? সুতরাং আমাদের p ছিল 3x, তাহলে 3 ইন্টু 5 কত? 15 নিউটন। আর q ছিল 5x, মানে কি 5 ইন্টু 5 কত? 25 নিউটন। শেষ। তো আমরা যদি আজকে দেখি লব্ধির কয়টা অঙ্ক করেছি একটু খেয়াল করো। এই একটা অঙ্ক, লাস্ট অঙ্কটা নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। এ হচ্ছে লব্ধির একটা অঙ্ক করলাম, দুইটা, তারপর হচ্ছে তিনটা বিশাল অঙ্ক, চারটা, এটা গত ক্লাসে করেছি, পাঁচটা, লব্ধির 5টা অঙ্ক, লব্ধির 6টা অঙ্ক করেছি। আর গত ক্লাসে একটা 7টা করছি। তোমরা যদি লব্ধির এই অঙ্কগুলাই করো তাহলে লব্ধি রিলেটেড ইনশাল্লাহ তোমরা মোটামুটি 2টা ভেক্টরের লব্ধি বের করতে পারবা, যে কোনো অঙ্কই আসুক। সো এই অঙ্কগুলো করো। নেক্সট ক্লাসে আমরা ভেক্টর কিছু রুল মেনে চলে, সেই রুলগুলো পড়বো। এই যে এখানে দেখো আমি স্লাইড অলরেডি রেখেছি। এই যে এখানে ভেক্টর যে সকল বীজগাণিতিক নিয়ম মেনে চলে, ভেক্টর তো পুরোপুরি বীজগণিত আকারে যোগ বিয়োগ করা যায় না, বাট যেগুলো মেনে চলে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। দেখে এর উপর নির্ভর করে যে প্রশ্নগুলো বোর্ডে এসেছে, তারপরে হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে আসছে, যে এমসিকিউ সিকিউ, এগুলো আমরা নেক্সট ক্লাসে সমাধান করব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসটা খুব জোস হতে যাচ্ছে, সবাই অবশ্যই নেক্সট ক্লাসে যুক্ত হবা। আর আজকের ক্লাসে যেই প্রবলেমগুলো করানো হয়েছে সেগুলো মন দিয়ে নিজের একবার করবা, তাহলেই হবে। সো এর বাইরে লব্ধির কিছুই নাই, মানে 2টা ভেক্টরের লব্ধি রিলেটেড এর বাইরে কিছুই নাই, সবই পড়ায় দিছি। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।